নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। এই মুহূর্তে ভোটের গরমে উত্তপ্ত বাংলা। সারাদিন খবরের চ্যানেলগুলোতে চলছে তীব্র বাদানুবাদ, কিন্তু বাঙালি মনন এবার কিছুটা যেন থমথমে। বাঙালি কি এবার অন্য কিছু ভাবছে, বা পশ্চিমবঙ্গবাসী কি এবার অন্য কিছু ভাবছে? পশ্চিমবঙ্গবাসী কি 2021-এর বিধানসভা এবং তারপরেই 2023-এর পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার সেই দগদগে ঘায়ের থেকে কি এখনও মুক্তি পায়নি? এই জাস্ট গত বছরেই একটা ইলেকশন গেল, সেখানে ভোট পরবর্তী হিংসা দেখা গেল এবং ভোটের সময়ও হিংসা দেখা গেল। তার জন্যই কি পশ্চিমবঙ্গবাসী কি অন্য কিছু ভাবছে? তারা কি ভাবছে এই ভোটের পরেই আবার ভোট পরবর্তী হিংসা শুরু হবে, তার প্রকোপ শুরু হবে? কেন হয় এই ভোট পরবর্তী হিংসা? এই ভোট পরবর্তী হিংসায় যে ভোট মিটে গেছে তারপরে কেন হিংসা হয়? এই ভোট পরবর্তী হিংসায় কারা আক্রান্ত হন, কাদের বলিদান হয়? এই যারা আক্রান্ত হন এদেরকে চিহ্নিত কিভাবে করা হয়? শাসক তাদেরকে কি করে চিহ্নিত করে? শাসক কি করে বুঝতে পারে যে এই মানুষগুলো আমাদের দলকে ভোট দেয়নি? যেখানে সমগ্র এবং সমষ্টিগতভাবে তারা জিতে যায়, তারপরেও চিহ্নিত করে এই ধরনের সন্ত্রাস কেন করা হয়? এই ভোট পরবর্তী হিংসা কি আটকানোর কোনো উপায় নেই? ইলেকশন কমিশনের কাছে বা রাষ্ট্রের কাছে এই ভোট পরবর্তী হিংসা আটকানোর কি কোনো উপায় নেই? এই প্রত্যেকটি প্রশ্নের জবাব আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেবো এবং এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। এই ভোট পরবর্তী হিংসা কী করে আটকানো যায়, নির্বাচন কমিশন কী পদক্ষেপ নিতে পারে ভোট পরবর্তী হিংসা আটকানোর জন্য, এবং রাষ্ট্র কী ব্যবস্থা নিতে পারে এই ভোট পরবর্তী হিংসা বাঁচানোর জন্য, এবং রাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে এই ভোট পরবর্তী হিংসা থেকে মুক্তি দেওয়ার জন্য। ভোট রিগিংয়ের বা ভোট লুটের একটি বড় অস্ত্র হচ্ছে ভয়, এবং সেই ভয় কী করে দিতে হবে? সেই ভয় হলো ভোট পরবর্তী হিংসা। বাংলার রাজনৈতিক ইতিহাস কিন্তু তাই বলছে। এই রাজনৈতিক হিংসা এবং এই ভোট পরবর্তী হিংসা যে শুধু তৃণমূলের সময় চলছে তা নয়, কিন্তু এই অবস্থা আমরা দেখে এসেছি বিগত 50 বছর ধরে। হারমাদদের শাসনে অর্থাৎ সিপিএমের শাসনেও আমরা কিন্তু এই একই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটতে দেখেছি, এবং আজকেও তার পুনরাবৃত্তি হচ্ছে। তখন অন্য কেউ করতো, আজকে অন্য কেউ করছে। তখন অন্য কেউ ভুগতো, আজকে অন্য কেউ ভুগছে। ধরুন বিজেপি ক্ষমতায় আসলো, তখনও কি এই ভোট পরবর্তী হিংসা জারি থাকবে? তারপরেও কি ভোট পরবর্তী হিংসা জারি থাকবে? কারণ সময় বদলায়, মানুষগুলো তো বদলায় না। সিপিএমের সময় যে মানুষগুলো ক্ষমতায় ছিল, তৃণমূলের সময় সেই মানুষগুলোই ক্ষমতায় আছে, এবং বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন শুধু রং বদলাবে, কিন্তু মানুষগুলো তো একই থাকবে। এই তৃণমূলের মানুষগুলোই তো ক্ষমতায় থাকবে। তো এই ভোট পরবর্তী হিংসার থেকে, এই রাজনৈতিক হিংসার থেকে বাংলা কি কখনো মুক্তি পাবে? এই ভোট পরবর্তী হিংসা এর মাপদণ্ড হচ্ছে বুথভিত্তিক ফলাফলের প্রকাশ। যখন আমরা বুথভিত্তিক ফলাফল জানতে পারি, তখন আমরা বুঝতে পেরে যাই ওই গ্রামে বা ওই ওয়ার্ডে বা ওই পাড়ায় কজন তৃণমূলকে ভোট দিয়েছে, কজন বিজেপিকে ভোট দিয়েছে, কজন সিপিএমকে ভোট দিয়েছে। এরপর থেকে শুরু হয়ে যায় তার ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনটি কী করে শুরু হয় তা বিস্তারিত এখন বলছি। যেমন একজন পঞ্চায়েত মেম্বার নির্বাচিত হন একটি বুথের ফলাফলে, অর্থাৎ দুটি পাড়া বা একটি গ্রামের মানুষ তাকে কেমন কোন দিকে ভোট দিয়েছে তার ফলাফলে নির্বাচিত হন। তেমনি একজন বিধায়ক নির্বাচিত হন 220 থেকে 260 বুথের সমষ্টিগত ফলাফলের উপরে। ঠিক সেরকম করে একজন এমপি অর্থাৎ একজন সাংসদ নির্বাচিত হন, একজন লোকসভার সাংসদ নির্বাচিত হন 1700 থেকে 2000 বুথের সমষ্টিগত 1700 থেকে 2000 বুথের সমষ্টিগত ফলাফলের উপরে। এই লোকসভা বা বিধানসভার ফলাফল যখন প্রকাশ করা হয়, সমষ্টিগত ফলাফল প্রকাশ করা হয়, বিজয়ী বা বিজিতের নাম যখন প্রকাশ করা হয়, তখন সমষ্টিগত ফলাফলের সঙ্গে তখন কিন্তু বুথভিত্তিক ফলাফলও প্রকাশ করা হয়। তার মাধ্যমে বোঝা যায় যে কোন অঞ্চলের, কোন গ্রামের, কোন পাড়ার থেকে কোন দল কতগুলো ভোট পেয়েছে। কোনো একটি সংশ্লিষ্ট গ্রাম থেকে বা কোনো একটি সংশ্লিষ্ট পাড়া থেকে বা কোনো একটি সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে সিপিএম কতগুলি ভোট পেয়েছে, বিজেপি কতগুলি ভোট পেয়েছে, তৃণমূল কতগুলি ভোট পেয়েছে, এগুলি পরিষ্কার হয়ে যায়। হিসাব একটি ছোট ছোট জায়গার হিসাব পরিষ্কার হয়ে যায়। তো সাধারণ মানুষ এইসব নিয়ে মাথা ঘামান না, কিন্তু যারা দলীয় কর্মী তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামান, এবং পরবর্তী ভোটে সেইভাবে তারা কাজ করেন, এবং ভোট পরবর্তী হিংসাও কিন্তু এই ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হয়, এবং ভোট পরবর্তী হিংসাও কিন্তু এই ভিত্তিক ভোটের উপরেই নির্ধারিত হয় যে এরপরে কে মার খাবে, এরপরে কার বাড়ি জ্বলবে, এরপরে কাকে তাড়ানো হবে, এরপরে কে পাড়ায় থাকতে পারবে না, এরপরে কার ছেলেকে মারা হবে, এরপরে কার রক্তমাখা ভাত কার মাকে খাওয়ানো হবে। এই বুথভিত্তিক ফলাফলের উপরে নির্ধারিত হয়। এবার কি হয়, যখন বুথভিত্তিক ফলাফল প্রকাশ হয়ে যায় তখন একটা হিসেব লাগানো হয়। ধরুন একটা পাড়ায় 600 ভোটার আছে,
প্রত্যেকটি দলের একটি কোর ভোটার থাকে, কোর সাপোর্টার থাকে। তো তারা কিন্তু এই পদে পড়েন না। যেমন ধরুন একটি বুথে 600 ভোটার আছে, 600 ভোটার মধ্যে 250 কোর বিজেপির ভোটার, 250 কোর টিএমসির ভোটার, আর বাকি যে 100 ভোটার, এই 100 ভোটার এরা হচ্ছে ফ্লোটিং ভোটার। এরা নির্ধারিত করেন কোন দল জিতবে বা কোন দল হারবে। এরা যেদিকে শিফট করবেন, এরা যেমনভাবে ভোট দেবেন, সেই দল জিতবে বা সেই দল হারবে। এই 100 জনের মধ্যে যে 51 জন যেদিকে ঝুঁকবে সেই দিকে জিতবে। তো ভোট পরবর্তী হিংসায় বিপদ কিন্তু এই 250 500 জনের নয়, যারা কোর সাপোর্টার তাদের নয়। বিপদ হচ্ছে যারা ফ্লোটিং ভোটার, তাদের বিপদ। যত জায়গায় দেখা যাচ্ছে যে এই ফ্লোটিং ভোটাররা মার খাচ্ছেন কিন্তু, কারণ এরা গত বছরের ভোটে দেখা যাচ্ছে অন্য দলকে সাপোর্ট করেছিল, এবছরের ভোটে দেখা গেল অন্য দলকে সাপোর্ট করছে। বিপদটা কিন্তু এদের। দলীয় কর্মীরা হিসেব করে এই 100 লোককে অবজার্ভ করতে থাকে, এই 100 লোককে অবজার্ভ করতে থাকে, তাদের কথাবার্তার ধরন বুঝতে থাকে এবং ভোটের পরে তারা কী ধরনের ব্যবহার করছে তার উপরে ডিপেন্ড করে বুঝতে পেরে যায় এরা ভোটটা কোন দিকে দিয়েছে। কারণ গ্রামে সবাই সবার বন্ধু, সবাই সবার আত্মীয় স্বজন, এভাবে সবাই সবার সঙ্গে জুড়ে থাকে। তো এগুলো মাপা খুব মুশকিল হয় না একটি গ্রামে। তার জন্য এই ভোট পরবর্তী হিংসাটা গ্রামেই দেখা যাচ্ছে, কারণ ওই 100 ভোটার কোন দিকে ফ্লোট করছে তার উপর ডিপেন্ড করছে। তো সমস্যাটা হচ্ছে কি ওই 100 ভোটারের, যারা ফ্লোটিং ভোটার তারা মার খাচ্ছেন। এবার বোঝা গেল এই ভোট পরবর্তী হিংসায় কারা মার খাচ্ছেন, কারা কিভাবে আক্রান্ত হচ্ছেন। দলীয় কর্মীরা কি করে হিসেব করে বার করে ফেলছে, শুধু প্লাস মাইনাসের খেলা আর সামান্য হাবভাব বোঝা, এটুকুই। এর দ্বারাই বোঝা যায় যে কার ভোট কোন দিকে পড়েছে, ভোটের পরে বোঝা যায়। আমি গ্রামের ছেলে, তো আমরা দেখি এগুলো, আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছি, আমরা এর হিসেব দেখতে দেখতে বড় হয়েছি। তাহলে এই ভোট পরবর্তী হিংসাকে আটকানো যায় না? এর থেকে কি কোনো মুক্তি নেই? আছে। এই ভোট পরবর্তী হিংসা থেকে মুক্তি আছে। ইলেকশন কমিশন চাইলে এই ভোট পরবর্তী হিংসা থেকে বঙ্গবাসীকে মুক্তি দিতে পারে। কি করে? ইলেকশন কমিশনকে নতুন বিধি আনতে হবে। সেই নতুন বিধির মোতাবেকে বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের বুথ ভিত্তিক ফলাফল প্রকাশ করা যাবে না। শুধু সমষ্টিগত ফলাফল প্রকাশ করা যাবে, কিন্তু বুথ ভিত্তিক ফলাফল প্রকাশ করা যাবে না। বুথ ভিত্তিক ফলাফল ইমিডিয়েটলি প্রকাশ করা যাবে না। বুথ ভিত্তিক ফলাফল প্রকাশ করতে হবে 1 বছর বা 1.5 বছর টাইমের অন্তরালে, অর্থাৎ এই সময়টা দেরি করে প্রকাশ করতে হবে। তাহলে এই ভোট পরবর্তী হিংসার যে তেজ, এটা অনেকটাই কমে আসবে। অনেকটা কমে আসবে কি, জিরো হয়ে যাবে। কারণ 1 বছর আগের ঘটনা নিয়ে গ্রামের মানুষ মনে রাখে না, তারা আবার মিলেমিশে যায়, আবার একজন আরেকজনের খেতে কাজ করতে যায়, একজন আরেকজনের বাড়িতে দিনমজুরে যায়, একজন আরেকজনের কাজে লাগে, পাড়া প্রতিবেশীদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ডাকে। তো 1 বছর আগের কথা মনে রাখে না। তো বিধানসভা এবং লোকসভার রেজাল্টের সমষ্টিগত ফলাফল প্রকাশ হোক, কিন্তু বুথভিত্তিক ফলাফল যাতে প্রকাশিত না হয় তার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। তার জন্য আলাদা বিল আনতে হবে, তার জন্য দরকার হলে আমাদেরকে PIL ফাইল করতে হবে। এবং খুব তাড়াতাড়ি এ ব্যাপারে PIL ফাইল হতে চলেছে যে বিধানসভা বা লোকসভা ভোটের বুথভিত্তিক ফলাফল প্রকাশ করা যাবে না এবং প্রকাশ করতে হবে 1 বছর বা 1.5 বছর পরে। বিধানসভা বা লোকসভার সমষ্টিগত ফলাফল প্রকাশ হোক, কিন্তু বুথভিত্তিক ফলাফল প্রকাশ করা যাবে না। এটা প্রকাশ করা হবে 1 থেকে 1.5 বছর পরে। এর অ্যাগেনস্টে PIL ফাইল করতে হবে। যদি খুব তাড়াতাড়ি কেউ PIL ফাইল না করেন, খুব তাড়াতাড়ি আমরা PIL ফাইল করতে যাচ্ছি এর উপরে। যারা মনে হয় আমাদের সঙ্গে থাকবেন তারা যোগাযোগ করবেন, তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে লড়তে সুবিধা হবে। আমরা চাই না ভোট পরবর্তী হিংসা হোক, আরেকটি প্রাণ ঝরে যাক। মানুষ সবাই বাঁচুক, সবাই ভালোভাবে বাঁচুক, সবার ঘরেই বাবা মা বউ ছেলে মেয়ে সব কিছু রয়েছে, তো এদের তো ধ্যান রাখতে হবে। বাংলা হোক শান্তিপূর্ণ। আমাদের এই মুহিমে যদি কেউ যোগাযোগ করতে চান, আমরা যোগাযোগ করতে পারেন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি, আমার এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং যদি কেউ যোগাযোগ করতে চান, কমেন্টের মাধ্যমে আসুন, আমরা যোগাযোগ করে নেব। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।